লেট আস স্টার্ট। আমরা শুরু করি আজকের বিষয় রিপোর্ট, এবং রিপোর্টের যে জায়গাটা আমরা হিট করব একেবারে ট্র্যাডিশনাল রিপোর্ট দিয়ে, যাতে আবারও বলছি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লার্কশিপের লেখাটা শেষ করতে পারি। শুধু এইটুকুনি টার্গেট এবং শুধু এইটুকুনি চাওয়ার আছে, আর কিছু চাওয়ারও নেই প্র্যাকটিক্যালি। কারণ বুঝতেই পারবে ফ্যালাসি কোন জায়গায় লুকিয়ে সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো কথা বলছি, এই যে ফ্লাড ইন নর্থ বেঙ্গল কথাটা, সরি এটাই লিখতে বলেছে। আমি এখানে কি করতে পারি, ম্যাক্সিমাম আমার কি করার আছে এখান থেকে? আমি একটা রিপোর্ট লিখবো, সেই রিপোর্টটা যাই লিখতে চাই তাই মনে হবে আমার পক্ষে যেন হলো না, মানে আরেকটু কিছু লিখলে বোধহয় ভালো হতো, এরকম একটা ব্যাপার থাকবে। আর এটাকে আমি এড়িয়েও চলতে পারবো না, এটাই বাস্তব। এবার ঘটনা হচ্ছে, আমি যদি তোমাদের বলি এই যে রিপোর্টটা লেখা হচ্ছে ফ্লাড ইন নর্থ বেঙ্গল, যেহেতু সদ্য হয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে সবসময় আমরা চাই যে এই কেন্দ্র বঞ্চনা করছে, এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না। যেমন 100 দিনের প্রকল্প আমি ঢোকাবো, তার কারণ সদ্য মামলা জিতেছে, আনন্দে আটখানা একেবারে। তো যাই হোক, তো এই বিষয়টা নিয়েও আমি ঢোকাবো, এটা একটাই জিনিস আমার ইনক্লুশনের নিজের থেকে মনে হয়েছে। যাই হোক, সেটা পরের কথা, আগে বিষয়টা ঢুকি। ফ্লাড একটা দিক থেকে ইম্পর্টেন্ট, চিরকালের টপিক। আরেকটা দিক থেকে হচ্ছে, আমি যে মুহূর্তে এটা টার্গেট করব, খেয়াল রাখতে হবে যে কোনো ডিজাস্টারকে ন্যাশনাল ডিজাস্টারের স্বীকৃতি দিতে হবে। ঠিক আছে, তোমার পাড়ায় জল জমলেও ওই তেনারা চলে আসবেন এবং বলবেন এটা ন্যাশনাল ডিজাস্টার, কেন যে দিচ্ছে না? এদিকে যেই অন্ধ্রপ্রদেশে কিছু হচ্ছে, উড়িষ্যায় কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা ন্যাশনাল ডিজাস্টার ডিক্লেয়ার্ড হয়ে যাচ্ছে। তো এই ধরনের একটা ব্যাপার আছে। ফলত এই দিকটা থেকে যদি দেখি, ফ্লাড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, টাইটেল নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি না, ফ্লাড ইন নর্থ বেঙ্গল লিখলাম। আমি লিখতেই পারি যে দ্য সেঞ্চুরিজ, কি বলবো, ওয়ার্স্ট ফ্লাড, যেমন এখানে প্রথমে লিখেছি ইন নর্থ বেঙ্গল, সেটাও লিখতে পারি, আমি যেভাবে খুশি লিখতে পারি। বাট আমি আপাতত সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ফরম্যাট আমাদের কাছে ক্লিয়ার আছে, ফার্স্টে প্লেস, তারপর এখানে সরাসরি আমরা ডেটটাকে প্রাধান্য দিলাম, অর্থাৎ সে জায়গাটাও হয়তো আমাদের কাছে ক্লিয়ার থাকবে। ঠিক আছে, নেক্সট। The country's worst flood has hit Alipurduar, Jalpaiguri and Coachbihar in West Bengal. আমি কথা বললাম, এই আবারও বলছি, এই যে জায়গাগুলোর নাম দেওয়া হচ্ছে শব্দ কমাবার জন্যে, তুমি অনেক কিছু লিখতে পারো। ঠিক আছে, পার্টিকুলার কোনো জায়গায় দার্জিলিং, মিরিক, যা খুশি লিখতে পারো, যেখানে টু লাইন যদি থাকে তো তেমন দেবে, না হলে যে কটা খুশি তোমাদের। অ্যান্ড কোচবিহার ইন ওয়েস্ট বেঙ্গল, আমি এখানে একটু বাড়িয়ে দিলাম। অ্যান্ড একদম পরিষ্কার, হালাইকান্দি ইন লোয়ার আসাম। তো এই পার্টটা যে থাকবে তার কোনো মানে নেই, এখান থেকে কিছু শব্দ চলে যাবে, তুমি এটাকে অ্যাভয়েডও করতে পারো আরামসে। ঠিক আছে, সেঞ্চুরিজ ওয়ার্স্ট ফ্লাড হ্যাজ হিট। আমি এখানে ভার্বের প্রতি যত্নবান হতে বলবো প্রত্যেককে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউজিং অফ ভার্ব। আমি যেমন এখানে বলছি হ্যাজ হিট, মানে এবার কেউ বললো স্যার এত সহজ লিখবো, কারোর যদি আপত্তি থাকে, দরকার নেই। তাহলে আমি বললাম সেঞ্চুরি ওয়ার্স্ট ফ্লাড, কি করবে? হ্যাজ ravaged কথাটা লিখবে, কোনো আপত্তি নেই, ravaged লেখা যেতে পারে। আচ্ছা, ধরো কেউ লিখলো স্যার আমি যদি এভাবে লিখি, দ্যাটস প্লেড হ্যাভক, দিব্যি লেখা যেতে পারে, রাইট? আচ্ছা, যদি আমি এটা বলি, সো হ্যাজ হিট বললে আমাকে কোনো প্রিপোজিশন লাগছে না, সরি কি বাংলা বললাম, মানে আমার কোনো প্রিপোজিশন লাগছে না। কিন্তু যদি আমি এখানে ravaged বা প্লেড হ্যাভক এই ভার্ব ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন মাস্ট। যেমন হিট বলছি, হিট আলিপুরদুয়ার, ravaged আলিপুরদুয়ার, আপত্তি নেই। সরি, প্লেড হ্যাভক বলি, প্লেড হ্যাভক, তাহলে কিন্তু ইন লাগছে, ইন আলিপুরদুয়ার জলপাইগুড়ি, অর্থাৎ এই জায়গাটা লাগছে, রাইট? কেউ কিছু জিজ্ঞেস করছিলে কি? একটা আওয়াজ শুনলাম মনে হলো, না? ওকে। Crops of the vast areas have been washed away, causing permanent damage to some tea gardens. অর্থাৎ আমি ঠিক যে ফরম্যাটটা মেনটেন করতে বলেছিলাম, কোনো ভূমিকা নেই, কারণ এটা ইনসিডেন্টাল রিপোর্ট। এখানে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ আছে, বাট ইন্ট্রোডাকশন নেই, প্রিফেস নেই, কি ঘটেছে,
কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কবে ঘটেছে, ডাইরেক্ট লিখবো। ঠিক আছে? সো crops of the vast areas have been washed away, causing permanent damage to some tea gardens. অর্থাৎ চায়ের বাগানে, বিভিন্ন চায়ের বাগানে মারাত্মক ক্ষতি করে এই ক্রপস একেবারে ধুলিস্যাৎ হয়ে গেছে। ঠিক আছে? ওয়াশড অ্যাওয়ের জায়গায় কারোর অ্যাবলিশড মানে হলো ওয়াইপড আউট, মানে হলো যা খুশি তুমি লিখতে পারো। ঠিক আছে? শব্দগুলোকে কজিং এর জায়গায় লিভিং দিতে চাইছো। কজিং পার্মানেন্ট ড্যামেজ, হচ্ছে লিভিং পার্মানেন্ট ড্যামেজ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কুন্তল যেটা বলতে চাইছে সেটা আমি একটু বলি। যেমন কজিং এই শব্দটার বদলে ও আরেকটা শব্দ ইউজ করতে চাইছে, দ্যাট ইজ লিভিং, LEAVING, লিভিং। লিভিং মানে লিভ থেকে লিভিং কথাটা এসছে, ছেড়ে যাওয়া আমরা যাকে বলি। অর্থাৎ এরকম একটা পার্মানেন্ট ড্যামেজের চিহ্ন ছেড়ে গেছে। ঠিক আছে? হতেই পারে, কোনো সমস্যা নেই। বেশ, এইটুকু বুঝলাম, বোঝা গেল। এটা পড়েই কারো মনে হবে স্যার আপনি তো এখানে বললেন যে এরকম একটা ফ্লাড হিট করেছে, কিন্তু ফ্লাডের রিজন তো বললেন না, অর্থাৎ বৃষ্টিপাতের কথা তো কিছু বললেন না। একদম রাইটলি অবজার্ভ। আমি জানি না কারো এটা মনে হয়েছে কি না, কিন্তু আমি নিজের থেকেই সেটাকে বললাম। এবার যদি বলো কেন এটা করলাম, তার কারণ যে মুহূর্তে আমি লিখছি আমার মাথায় থাকতে হবে যে আমি ক্লার্কশিপের লেখা লিখছি, ভাই ফ্লাড নিয়ে লিখতে বলেছে লিখে দেব। সেটা ওই কি জানো, ড্যামের জল ছেড়ে দিয়েছে ডিভিসি, তার জন্য ফ্লাড হয়েছে, নাকি মানে বৃষ্টিপাতের জন্য ফ্লাড হয়েছে, এটা আমি মানে কি বলবো, না ঢোকালেও চলবে, যেহেতু শুধু ফ্লাড লিখেছে। হ্যাঁ, যদি কেউ ঢোকাতে চাও তাহলে কি কিছু বাদ দেবো, মানে সরি, এখান থেকে কিছু অন্য কিছু করার দরকার আছে, তো হতেই পারে, কারো মনে হতেই পারে যে সেই পার্টটা স্যার দিলে কীভাবে ঢোকাবো। আচ্ছা ফাইন, আমি সেই জিনিস নিচে লিখছি, খেয়াল করবে। কারোর যদি কোনো জায়গা কিছু জানার থাকে আমাকে বলবে। দেখি কেউ বোধহয় ক্লাসে ঢুকতে চাইছে কি, অ্যাডমিট অল, ফাইন, অ্যাডমিট, রাইট, তানিয়া ইন করেছে, ফাইন। আমরা আসি যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম তাতে। আমরা এই শুরুটাতে প্রথম পার্টটুকু বুঝলাম, জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, যেটা বলতে চাইছি ওই যে যেটা বললাম মিসিং পার্ট, অর্থাৎ ফ্লাডটা কেন হয়েছে এখানে বলা নেই, ডেলিবারেটলি আমি এখানে সেটা দিইনি। ঠিক আছে? কেউ দিতে চাইছে, বলছে না স্যার দেবো আমি, কারণ নইলে কেমন ব্যাপারটা লাগছে, ফাইন। আমি বিষয়টাকে একটু নিচে নোট ডাউন করছি, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। ধরো এটাকে যদি লিখতে চাই, ধরো কেউ লিখছে যে heavy rainfall over the past few days. Triggered landslides and flood throughout North Bengal. রাইট, ধর এটা লিখলাম, তারপরে লিখলাম যে ওভার 300 mm, এগুলো কিন্তু ফিকটিশিয়াস, আমি ঠিক কিনা জানি না,
অফ রেইন। আচ্ছা, রেইন রেইন বারবার না লিখে শব্দটাকে চেঞ্জ করা শেখো, কারণ প্রথমে বললাম রেইনফল, সেটা না বলে আমি লিখলাম ডাউনপোর। আচ্ছা, ওভার 300 mm অফ ডাউনপোর প্রেসিপিটেশন, যা খুশি লিখতে পারো, in just 12 hours. Separated North Bengal from other part of the state. ধরো কেউ যদি বলতেই চায় যে আমি যদি এভাবে বলি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমি বৃষ্টি এই ফ্লাডের কারণটাকে সেখানে বলে দিলাম, হেভি রেইনফল ওভার দ্য পাস্ট ফিউ ডেজ ট্রিগার্ড ল্যান্ডস্লাইডস অ্যান্ড ফ্লাড থ্রু আউট নর্থ বেঙ্গল। ঠিক আছে, পরিষ্কার, এর মধ্যে কোনো জটিলতা নেই, সমস্যা কেউ কারোর হলে বলবে। ওভার 300 millimeter of downpour in just 12 hours separated North Bengal from other part of the state. আমি এটা দিয়েও শুরু করতে পারি। অর্থাৎ এমনটা নয় যে একটা ধরাবাঁধা বিষয় থাকবে, এর বাইরে আমি বেরোতে পারবো না, এরকম বিষয় কিন্তু এখানে নেই। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। চলো এবার যেখানে ছিলাম সেখানে আবার ফের। আচ্ছা, ট্রিগার কথাটার মানেটা, ট্রিগার মানে ইউজুয়ালি বন্দুকের ট্রিগার হয়, আমরা জানি ট্রিগার নাউন, সেটা বুঝি। আচ্ছা, ট্রিগার চাপলে কি হয়, গুলিটা বেরোয়, রাইট? তাহলে এই ট্রিগার কথাটাকে যখন ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে তখন এটার মানে কি হয়, উস্কে দেওয়া। আমি যদি সাধারণ অর্থে দেখি, বা আস্তে 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 ধীরে ধীরে, ধরো আমি যদি বলি যে মাই কমেন্ট ট্রিগার্ড হিজ অ্যাঙ্গার, তাহলে কি হচ্ছে, আমি বলছি কি যে আমার কমেন্ট, আমার মন্তব্য তার রাগকে উস্কে দিয়েছে। তো ট্রিগার্ড কথাটার প্রাথমিক অর্থ হচ্ছে উস্কে দেওয়া, প্রভোক করা। ঠিক আছে, তাহলে PROVOK, প্রভোক, ট্রিগার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ট্রিগার কথাটা ব্যবহার কেমনভাবে হলো, যে একটা আমরা বললাম যে এরকম ভয়ানক বৃষ্টিপাত সেটা ট্রিগার করেছে ল্যান্ডস্লাইডকে। ঠিক আছে, তো সেখানে ট্রিগার করা মানে কি, সেখানে ঠিক উস্কানো নয়, প্রভোক করা নয়, সেখানে মানে হচ্ছে কজড, ঘটানো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম এবং দুটো ব্যবহারই পরিষ্কার হলো। বেশ, আচ্ছা ফাইন, এইটুকু বলা হলো। পরেরটা আসি, সেভারাল হোমস্টেজ আরবিট্রারিলি বিল্ড। এই যে কমা দিয়ে কথাটা লেখা হলো, তার মানেটা কি, আমি কি বোঝাতে চাইছি, বেশ কিছু হোমস্টেজ, তুমি হোটেলে লিখতে পারো, যা খুশি তুমি লিখতে পারো। ঠিক আছে, অ্যাকোমোডেশনস কথাটা লিখতে পারো, হোমস্টেজ কথাটা লিখতেই হবে, কোনো মানে নেই। তুমি সেভারাল অ্যাকোমোডেশন বললেও বোঝাতে, মানে তুমি একই কথা বোঝাতে পারো। ঠিক আছে, তুমি হোটেলস লিখতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছে হলো তুমি অ্যাকোমোডেশন কথাটাও লিখতে পারো, আমার দিক থেকে কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে, যা খুশি লিখতে পারো। আরবিট্রারিলি বিল্ড অর্থাৎ যেটা বানানো হয়েছে কোনো খেয়াল খুশিতে, আরবিট্রারিলি, কোনো কিছু তোয়াক্কা না করে, স্বেচ্ছাচারীভাবে বানানো হয়েছে। হ্যাঁ বলো, কি বলছো? স্যার বলছি যে অ্যাকোমোডেশন লিখলে সেখানে আর এস লিখবো না, তাই তো? লিখবে, এস আছে দেখো লাস্টে, NS, অ্যাকোমোডেশনস। অবশ্যই অবশ্যই, সেভারেল লিখেছি তো, সেভারেল কথাটা বুঝতেই পারছো। তো আমি এমন একটা কি বলবো, ডিটারমাইনার ইউজ করলাম, সেভারেল, ডিফারেন্ট, এই যে কথাগুলো, এটা ইউজ করলে আমাকে তো এস ইউজ করতেই হবে। ঠিক আছে,
বাহ, ভালো লাগছে একটা বিষয়, তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো জিজ্ঞেস করছো, এটা একটা ভালো সাইন। রাইট, আরবিট্রারিলি বিল্ড, হ্যাভ বিন কোলাপসড অ্যান্ড, এবং কি হয়েছে সেটা কোলাপস করেছে, প্রচুর হোমস্টে কোলাপস করেছে। কিন্তু এটুকুর জন্য একটা শব্দ, একটা লাইন ব্যয় না করে এটার সঙ্গে অ্যাড করলাম, ঠিক আছে, হ্যাভ বিন কোলাপসড অ্যান্ড ট্যুরিস্ট আর স্টিল টু বি রেস্কিউড ফ্রম ডিফারেন্ট শেল্টার্স। তারা বেশ কিছু শেল্টার্সে আছে, অর্থাৎ আমি আর বললাম না যে ট্যুরিস্টরা ট্র্যাপ হয়ে রয়েছে, গভর্নমেন্ট তাদের উদ্ধার করার চেষ্টা করছে, এগুলো লিখলে অনেক বেশি জায়গা লেগে যাবে, দরকার নেই। এবং এর সঙ্গে আমি লিখে দিলাম অ্যান্ড ট্যুরিস্টস আর স্টিল টু বি রেস্কিউড, ঠিক আছে, এখনও তাদেরকে রেস্কিউ করা হয়নি ফ্রম ডিফারেন্ট শেল্টার্স, ঠিক আছে, হ্যাভিং লস্ট অল দেয়ার বিলঙ্গিংস, ঠিক আছে। মানে কি, এই যে পার্টটা অ্যাড করলাম এটা অ্যাডেড পার্ট, অর্থাৎ সমস্ত তাদের জিনিসপত্র সব খুইয়ে তারা শেল্টার্সে অপেক্ষা করছে, কি বলবো, রেহাই পাওয়ার জন্য বা কি বলবো, ত্রাণের জন্যে। এই যে হ্যাভিং লস্ট, এটা এক ধরনের রীতি লেখার, অর্থাৎ আমি পার্টিসিপেল ইউজ করে সেন্টেন্সগুলোকে এক জায়গায় আনছি, ঠিক আছে। কারোর মনে হলো লিখবো না, লিখবে না, কোনো চাপ নেই, এইটুকুই লেখো, ওটা বাদ দিয়ে। নেক্সট কি লিখছি, এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট, রিপোর্টেডলি 8,000 পিপল হ্যাভ বিন এফেক্টেড ইন জলপাইগুড়ি অ্যালোন। শুধুমাত্র জলপাইগুড়ি, অ্যালোন কথাটা দিয়েই এটার মধ্যে একটা রিপোর্ট ফ্লেভার চলে এলো। এই যে রিপোর্টেডলি কথাটা লিখছি, মানেটা কি, আমরা বলি না যে বলা হয়েছে যে বিশ্বস্ত সূত্রে খবর যে, ঠিক আছে। এবার ধরো রিপোর্টেডলিটাকে বড় করে কিভাবে লেখা যায়, সাধারণত আমরা কি লিখি, আমরা লিখি যে ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট, তারপর আমরা লিখছি যে 8,000 পিপল হ্যাভ বিন, ঠিক আছে, বা অ্যাকর্ডিং টু আ রিলায়েবল সোর্স, আমরা যেভাবে কথাটাকে লিখি, কি বলছি, অ্যাকর্ডিং টু আ রিলায়েবল সোর্স, এই যে কথাটা লিখছি। এবার যদি বলো স্যার কেন এটা লিখতে হয়, কেন বা কেন লিখছেন আপনি, তার কারণ খুব পরিষ্কার, আমি একজন রিপোর্টার, আমি কোনো পদাধিকারিক নই গভর্নমেন্ট অফিসের, মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টে আমি কাজ করি না, আমি ইরিগেশন ডিপার্টমেন্টের লোক নই, আমি নিজের পক্ষে মানে কি বলবো বিডিও অফিসের কোনো কর্মচারী নই, আমার কাছে কোনো ইনফরমেশন থাকার কথা না। তো আমি একটা সংখ্যা দিচ্ছি, আই এম লায়াবল টু বি অ্যাকাউন্টেবল টু দেম, আমি তাদের প্রতি কিন্তু অ্যাকাউন্টেবল থাকবো, অর্থাৎ আমি যে কথাটা বলছি সেটা সোর্সটা কি, রিপোর্টার হিসেবে আমি জানাতে বাধ্য, ঠিক আছে। তাই এই জাতীয় কথা লেখা হয়, অ্যাকর্ডিং টু অমুক, অ্যাকর্ডিং টু দ্য রিলায়েবল সোর্স, ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট, সেটা না করে খুব, যেহেতু আমাদের শব্দের আকাল, তাই আমরা কি লিখছি, রিপোর্টেডলি 8,000 পিপল হ্যাভ বিন এফেক্টেড ইন জলপাইগুড়ি অ্যালোন, শুধুমাত্র জলপাইগুড়িতেই এত লোক প্রভাবিত হয়েছে বা শরীরে ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যান্ড 5,000 ইন কোচবিহার। এবার তুমি অ্যান্ডটার জায়গা নাও দিতে পারো, সেখানে কিছু জায়গা বাঁচবে, সেটা তোমার ইচ্ছে। মিন একটা প্রশ্ন আছে স্যার, তাড়াতাড়ি বলো। সেটা হচ্ছে স্যার 8,000 টা আপনি যে লিখেছেন ওয়ার্ডে, এটা মানে নাম্বারে লিখলে অসুবিধা আছে? কারণ অনেক জায়গায় তো না, রিপোর্ট, হ্যাঁ রিপোর্টের ক্ষেত্রে অসুবিধা নেই, রিপোর্টের ক্ষেত্রে কিন্তু তুমি 8,000টাকে সংখ্যায় লিখতে পারো, একমাত্র রিপোর্টের ক্ষেত্রেই। আমি অ্যাজ এ হোল ব্যাপারটা বলি, ধরো ট্রান্সলেশনের ক্ষেত্রে সংখ্যা সাধারণত ব্যবহার করা হয় না, এসের ক্ষেত্রে একেবারেই নয়, মানে এটা লাগবে না কিন্তু তবু আমি বলে দিচ্ছি, এসের ক্ষেত্রে একেবারেই নয়, বা অন্য কোনো কিছুর ক্ষেত্রেও, অন্য পিস অফ রাইটিংয়েও ব্যবহার করা যায় না, শুধুমাত্র রিপোর্টের ক্ষেত্রে যেহেতু জায়গার অভাব হয়, তাই ইজিলি 8,000 পিপল সংখ্যায় লিখতে পারো। আমি এখানে লিখে দিই, সরি, তোমার হয়তো সুবিধে হবে, এটা কারেক্ট। আচ্ছা, হ্যাভ বিন এফেক্টেড ইন জলপাইগুড়ি, ফাইন। তারপরে যেটা বলছিলাম, মিনওয়াইল দ্য ডেথ টোল, এই যে ডেথ টোল কথাটা বলছি, অর্থাৎ মৃত্যুর সংখ্যা, দ্য নাম্বার অফ ডেথ কথাটা না বলে এটাকে লেখার একটা প্রফেশনাল উপায় কি,
যে ডেথ টোল, অর্থাৎ মৃত্যু যেন আমাদের থেকে সোজা কথা ট্যাক্স নিচ্ছে বা কর নিচ্ছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? অর্থাৎ এই বিষয়টা, দ্য ডেথ টোল ইন নর্থ বেঙ্গল রোজ টু 20, ইনক্লুডিং 6 ইন কোচবিহার, ঠিক আছে, অ্যান্ড 14 ইন জলপাইগুড়ি। পরিষ্কার করে বললাম। অর্থাৎ সোজা কথায় কেউ যদি বলে যে ঠিক আছে আমি এত কিছু লিখবো না স্যার, আমি পুরো জিনিসটাকে একেবারে ছোট করতে চাইছি, তাহলে কিভাবে লিখবো? সে জাস্ট লিখলো এই কথাটাই যে ধরো এখানে লিখছে মিনভাইল দ্য ডেথ টোল হ্যাজ রিজেন বা রোজ টু, যা খুশি লিখতে পারো, 20 অ্যাজ এ হোল, এইটুকু লিখেও ছেড়ে দিতে পারো, তাহলে অনেকগুলো জায়গা আমার বাঁচলো। অর্থাৎ আমি কিন্তু অনেকটা জায়গায় এখান থেকে সেভ করতে পারছি। মিনভাইল দ্য ডেথ টোল, তারপরে যে আমি এতটা লিখেছি সেখানে তুমি বলতে পারো রোজ টু 20 অ্যাজ এ হোল, কোনো সমস্যা নেই, এখানে অনেক জায়গা বাঁচলো। এবার ক্যাজুয়ালিটিসের ঘটনা মানে রিপোর্টস দিলাম, যা যা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো বলা হলো। এবার কিছু রিমিডিয়াল মেজার্স, সেটাও ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যেই আমি ঢুকিয়ে দিলাম। 3 helicopters and 35 speedboats were pressed into service. Mind it. এই pressed into service বললাম কেন? বোঝানোর জন্যে যে এই বিষয়টাকে কি করে লেখা, সেগুলোকে কাজে লাগানো হয়েছে। এই যে বলা হয়, এই যে কাজে লাগানো হয়েছে বা কাজে নিযুক্ত হয়েছে, সেটাকে বলতে গেলে আমরা এভাবে ইউজ করতে পারি, দ্যাট প্রেসড ইনটু সার্ভিস। আচ্ছা, ধরো কারো মনে হচ্ছে এটা দেবো না, আমি এক কথায় লিখবো, করতেই পারি, ঠিক আছে? বোটস ওয়্যার কি লিখবো? ডিপ্লয়েড, সিম্পলি, ঠিক আছে? প্রেসড ইনটু সার্ভিস, ডিপ্লয়েড, ঠিক আছে? কিসের জন্য? অফ রেস্কিউ অপারেশন, সিম্পল। And about 20,000 people have been rescued by the army and NDRF. ক্লিয়ার? এবার NDRF কি সোজা সেখানে তুমি এখানে ব্যাখ্যা করে দিতে পারো, ঠিক আছে? ন্যাশনাল ডিজাস্টার অ্যান্ড রিলিফ কি জানো, ফোর্স না? তোমরা তো আমার থেকে ভালো জানবে, তোমরা গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমাকে একটু হেল্প করো, বলো কি জানো? ন্যাশনাল ডিজাস্টার অ্যান্ড রিলিফ ফোর্স নাকি? যাই হোক, এনিওয়ে যেটাই হোক তোমরা সেটাকে লিখে দিতে পারো, অসুবিধা কিছু নেই। নাও কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। এখানে আসল জিনিস বলা হয়ে গেল, আমার হাতে আর বেশি সময় নেই, ওয়ার্ড লিমিটও বেশি নেই, এবার চলে যাচ্ছে। ইভেন দো সাম রিলিফ সাপ্লাইজ ইনক্লুডিং মেডিকেল টিমস, এটাকে বলছি ইলাবোরেশনের পার্ট বা ইলাস্ট্রেশনের পার্ট। আগের দিন যেভাবে বলছিলাম, কি বললাম, যদিও সাম রিলিফ সাপ্লাইজ, তুমি রিলিফ আর্টিকেল কথাটা লিখতে পারো, ঠিক আছে? যা খুশি লিখতে পারো, ঠিক আছে? রিলিফ সাপ্লাইজ ইনক্লুডিং মেডিকেল টিমস, কিছু ত্রাণ সামগ্রী বাংলায় বলছি, এবং মেডিকেল টিমস, ঠিক আছে? হ্যাভ রিচড দ্য ফ্লাড এফেক্টেড এরিয়াস, যদিও সত্যি পৌঁছেছে, এটা অস্বীকার করছি না, কমা, কমপ্লেইন্টস অফ ইনঅ্যাডিকুয়েসি cannot be avoided among the victims, তার সত্ত্বেও কিন্তু কি হয়েছে, অর্থাৎ যারা এর ভিকটিম, অর্থাৎ বন্যা পীড়িত বা কবলিত মানুষদের মধ্যে একটা অভিযোগ আছে। অভিযোগটা কি, যে ত্রাণ পৌঁছেছে সেটা কেমন ইনঅ্যাডিকুয়েট, অর্থাৎ ত্রাণের অপ্রতুলতা নিয়ে যে অভিযোগ, সেটা কিন্তু তাদের মধ্যে থেকে এড়িয়ে যাওয়া যায়নি, ঠিক আছে? আচ্ছা বাইরে ভাই, আমি একটা জিনিস বলছি, তোমরা একটু খেয়াল, জানি না কতটা তোমাদের হেল্প হবে, চাইলে এটাকে বাংলা করে নিতে পারো, ইফ ইউ ওয়ান্ট, আমিও পরে করে দিতে পারি সময় থাকলে, সেটা কিন্তু বাংলার দিক থেকেও একটা খানিকটা হেল্প হবে। যাই হোক, এবং যারা মানে যেখানে বাংলাটা দেখবে তাদের থেকে একটু জিজ্ঞেস করে নেবে। বেশ, অ্যান অফিসিয়াল অফ জিটিএ, এইবারে আসছি সেকেন্ড প্যারাগ্রাফের বা থার্ড প্যারাগ্রাফ, যেটাই বলি আমার মেন বিষয়বস্তু, অর্থাৎ কিছু
এই যে রেমিডিয়াল মেজার্স নেওয়া হয়েছে, এই পাঠানো হয়েছে, এবার কোন এক্সপার্ট কমেন্ট। অ্যান অফিসিয়াল অফ জিটিএ অ্যাপ্রিহেন্ডস অ্যান এপিডেমিক ইন দ্য ফ্লাড স্ট্রিকেন পিপল। অর্থাৎ বন্যা কবলিত মানুষদের মধ্যে জিটিএর একজন অফিসিয়াল, সেখানে কি হয়েছে, তিনি অ্যাপ্রিহেন্ড করছেন, আশঙ্কা প্রকাশ করেছেন, অ্যাপ্রিহেন্ডস, যে এপিডেমিক লেগে যেতে পারে, মহামারী হয়ে যেতে পারে। কেন? ডিউ টু স্কেয়ারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। অর্থাৎ সোজা কথায় জলের যা আকাল, তাতে কিন্তু সেটা হয়েই যেতে পারে। ব্যাস, এর বেশি কিছু লেখা যাচ্ছে না। তারপরে বললাম দ্য আয়রন ব্রিজ অফ বালাসন রিভার, দ্য অনলি লিঙ্ক বিটুইন শিলিগুড়ি অ্যান্ড মিরিক হ্যাজ বিন ডিসরাপ্টেড। ঠিক আছে, কথাটা বললাম। নেক্সট, আর বেশি দেওয়া যাবে না। এইবার কনক্লুডিং পার্টে চলে আসবো। কনক্লুডিং পার্ট কি আমরা জানি, দ্য চিফ মিনিস্টার আচ্ছা হ্যাজ মেড অ্যান এরিয়াল সার্ভে অফ দ্য ফ্লাড এরিয়া। দুবার এরিয়া চলে আসছে, ঠিক আছে, চলে যাও, অসুবিধা কিছু নেই। দ্য চিফ মিনিস্টার হ্যাজ মেড অ্যান এরিয়াল সার্ভে। এরিয়াল সার্ভে মানে আকাশ পথে তিনি সার্ভে করেছেন। তো এখানে এরিয়াল সার্ভেটা কিন্তু খেয়াল রাখবে, আকাশ পথ বলতে বোঝানো হচ্ছে, অর্থাৎ কথাটা এয়ার থেকে এলেও এটাকে যখন অ্যাডজেক্টিভ করা হচ্ছে তখন তার স্পেলিংটা খেয়াল রাখবে, কখনোই AIR নয়, AEIR। এইটা মারাত্মক বিষয়, ঠিক আছে। মেড অ্যান এরিয়াল সার্ভে অফ দ্য ফ্লাড এরিয়াস বা ফ্লাড স্ট্রিকেন এরিয়াস, যা খুশি, অ্যান্ড প্রমিসড অল সরি AERI, সরি আমি ভুল লিখলাম, এটা একটু খেয়াল করবে, আমি বলতে বলতে লিখতে লিখতে গন্ডগোল করে ফেললাম। AERI, এটা যেন খেয়াল থাকে। এরিয়াল সার্ভে অফ দ্য ফ্লাড এরিয়াস অ্যান্ড প্রমিসড অল সোর্স অফ হেল্প ফ্রম দ্য স্টেট। ফ্রম দ্য স্টেট ইচ্ছে করে আমি মেনশন করলাম, ঠিক আছে, টু রিলিভ দ্য সাফারিংস অফ দ্য ফ্লাড স্ট্রিকেন পিপল। হ্যাঁ, এখানে তুমি স্পেসিফিক্যালি কিছু লিখতেই পারো। ধরো এখানে লিখছে যে চিফ মিনিস্টার হ্যাজ অলরেডি, তুমি বলতে পারো অ্যানাউন্সড or declared a compensation of কিছু একটা অ্যামাউন্ট তুমি বসিয়ে দিলে তোমার ইচ্ছে মতো, টু দ্য, কাদের জন্যে, টু দ্য near ones of the deceased। খেয়াল রাখবে, আমি কিন্তু বলছি ডিসিজড, CEASED, অর্থাৎ মৃত। এখানে ডিসিজড মানে মৃত, ডেথ, ঠিক আছে, যারা ডেথ তাদের কথা বলছি। অ্যানাউন্স, ডিক্লেয়ার্ড, আ কম্পেনসেশন অফ, এরকম কিছু, ঠিক আছে, বা এক্সগ্রেশিয়া কথাটা বলা যেতে পারে, যেটা খুশি, টু দ্য নিয়ার ওয়ান্স অফ দ্য ডিসিজড। আর এটার সঙ্গে বাকি কিছু হেল্পের কথা। এই যে রিপোর্টটা লিখলাম, ইট ইজ ফিজিবল, যে কেউ এটাকে লিখে আসতে পারে, তার পক্ষে লেখাটা সম্ভব। এখান থেকে কিছু বাদ যাবে, টুকটাক হতেই পারে, নট অ্যান ইস্যু। কিন্তু এই ফরম্যাটে লিখলে সে পুরো নাম্বারটা ক্যারি করবে, অর্থাৎ ঠিক জায়গায় আমি পৌঁছতে পারবো। রিপোর্ট নিয়ে, এই রিপোর্টটা নিয়ে কারো, আচ্ছা এখানে একটা জিনিস বলি, ধরো আমি যে শুরুতে বললাম যে এই যে কমপ্লেন এগেনস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, তো সেই ব্যাপারটা কি বলা যেতে পারে? ইচ্ছে হলে দিতে পারো, সমস্যা কিছু নেই, জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে একটু ছুঁয়ে যাওয়া যেতে পারে, ঠিক আছে। আর দ্য গ্রিভান্স ওয়াজ, ধরো কেউ লিখছে the grievance was posted বলা যেতে পারে, ঠিক আছে, বা এক্সপ্রেস বলি, অত ঝামেলা না করে। expressed from the CMO মানে চিফ মিনিস্টার্স অফিস। The grievance was expressed from the CMO for not
recognizing the calamity, পুরো বানানটা লিখলাম না, as national disaster. আমি কথাটা বলতে পারলাম, বোঝাতে পারলাম? The grievance was exposed from the same তরফ থেকে, চিফ মিনিস্টার্স অফিস থেকে ক্ষোভ জানানো হয়েছে for not recognizing the কি যেন লিখেছিলাম, ক্যালামিটি as national disaster, অর্থাৎ এটাকে কেন জাতীয় বিপর্যয় ঘোষণা করা হলো না সেটা নিয়ে সিএমওর তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা জানানো হয়েছে, এই আর কি। অ্যাড করা যেতে পারে যে এটা অ্যাড করার জায়গা তুমি অবশ্যই সেকেন্ড পার্টে, অর্থাৎ আমি যেখানে এই জিটি এর এই কথাটা বললাম, এই রিভার ব্রিজ ভেঙে যাওয়ার কথাটা বললাম, তারপরে অর্থাৎ তার আগে নয়, এই জায়গায় অ্যাড হবে। ঠিক আছে, এই কথাটা বললাম, বলে তারপরে বললাম চিফ মিনিস্টার এই করেছে। এতেই অনেক যথেষ্ট একটা প্রফেশনাল রিপোর্টের জায়গা দাঁড়িয়ে গেল। আবারও বলছি, দেখে নাও, যদি সমস্যা হয় জানাবে। আজকের ক্লাস রেকর্ডিং থাকছে, আমি বারবার বলে দিচ্ছি। নেক্সট আরেকটা বিষয়, আমাদের এটা খুবই কমন, এই যে ক্লাউড বার্স্ট, মেঘ ফেটে বৃষ্টি। আগে সমতলে হতো না, এখন সমতলেও হচ্ছে। এটা পাহাড়ের, নিতান্ত পাহাড়ের প্রবলেম ছিল, তাও খুব রেয়ার। এখন তো প্রত্যেক বছর প্রায় দুবার করে হচ্ছে, রাইট? এর কারণ আমরা বুঝি নানাবিধ, কিন্তু যদি আমায় কখনো এটা লিখতে দেয়, আমি একেবারে শর্টে কি করে লিখতে পারি, মানে আমার টাইমটুকু জাস্ট মেনটেন করে 130 ওয়ার্ড ব্যাস, এটা যদি মেনটেন করি। ডেট টাইমের কথা বললাম না, টাইটেল তোমাদের সামনে আছে, যেমন এখানে বললাম যে 13 কিলড ইন ক্লাউড বার্স্ট অ্যাট অমরনাথ। কোথায় হচ্ছে এটা বললাম, ঠিক আছে? বেশি জায়গা নেই তাই লিখলাম 40 মিসিং। এই অবধি লিখেও কিন্তু আমার টাইটেল শেষ হয়ে যায়। আমি ইচ্ছে করে এখানে একটা সাবটাইটেল ঢোকালাম, রাইট? বোঝানোর জন্য যে আমরা এখন সাবটাইটেল দেব, কেমন ভাবে দেব যদি দিতে চাই। গাশিং ওয়াটার, গাশিং ওয়াটার মানে যে জল একেবারে খরস্রোতা হয়ে নেমে যাচ্ছে। GUSH, গাশ। গাশ কথাটার মানে একেবারে তোড়ে কোনো জল আসা, হঠাৎ করে, অবশ্যই সাডেনলি, সেক্ষেত্রেই আমরা গাশিং কথাটা বলি। ঠিক আছে, কোনো প্লাম্বার কাজ করছে, কোনো একটা লিকেজ হয়েছে, এই লিকেজ থেকে ফোর্স দুম করে জল বেরোনো শুরু করলো, এই দ্যাট ইজ গাশ আউট কথাটা বলা হয়। তাহলে খেয়াল রাখবে আমি কি বলছি, গাশ আউট, তোড়ে একসঙ্গে অনেকটা জল বেরোনো বা যে কোনো লিকুইড বেরোনো। ক্লিয়ার? মাড অ্যান্ড রক্স হিট বালতাল ক্যাম্প, অর্থাৎ যে ক্যাম্পে এই ঘটনাটা ঘটেছিল, দ্যাট ইজ বালতাল ক্যাম্প। ক্লিয়ার করতে পারলাম না? এবারে লিখি পরের পার্ট। শ্রীনগর, আ ক্লাউড বার্স্ট ইন দ্য মাউন্টেন্স অ্যাবাভ দ্য অমরনাথ কেভ শ্রাইন্স। কেভ শ্রাইন্স মানে এই যে অমরনাথ একটা মন্দির, তাহলে এই যে দেখবে মাঝে মাঝেই কথাটা আসে, টেম্পল শ্রাইন কথাটা বলা হচ্ছে, SHRIN। বাংলাটা কি কেউ জানলে বলবে? মন্দির চত্বর। হ্যাঁ, এটা চত্বর তয় তয় তো নয়, তয় বয়। যদি ভুল করি বলবে, হ্যাঁ ঠিক আছে, মন্দির চত্বর। ঠিক আছে, কেভ শ্রাইন্সের কথা বলছে, অমরনাথ কেভ শ্রাইন্স ইন কাশ্মীর ব্রট ওয়াটার, মাড অ্যান্ড রক্স হার্টলিং ডাউন টু দ্য পিলগ্রিমেজ বেস ক্যাম্প অ্যাট বালতাল। আচ্ছা খেয়াল করো কি বললাম, হার্টলিং ডাউন। আরেকটা জায়গা, এই পার্টটা আমরা দেখে নেব। ঠিক আছে, আবার পড়ছি, আ ক্লাউড বার্স্ট ইন দ্য মাউন্টেন্স অ্যাবাভ দ্য অমরনাথ কেভ শ্রাইন্স। অমরনাথ মন্দির চত্বরের ওপরে মেঘ ফেটে বৃষ্টির ঘটনাটাকে বলা হচ্ছে। কি হয়েছে? ইন কাশ্মীর ব্রট ওয়াটার, মাড অ্যান্ড রক্স হার্টলিং ডাউন, সেটাকে একটা হুড়মুড়িয়ে নামিয়েছে টু দ্য পিলগ্রিমেজ বেস ক্যাম্প, অর্থাৎ তীর্থযাত্রীদের যে বেস ক্যাম্প ছিল সেখানে
at Baltal and the area around the shrine. এবং শুধু তাই না, তার চারপাশেও and the area around the shrine, killing at least 13 pilgrims. অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যখন আমরা জয়েন করছি, দেখো আমরা ইনফিনিটিভের ইউজ করছি। যেমন এখানে জিরান্ডের ইউজ করলাম, রাইট, এখানেও জিরান্ডের ইউজ করেছি, অর্থাৎ এখানের ইউজটাও একই রকম। ন্যূনতম পক্ষে মানে ন্যূনতম 13 জনকে হত্যা করার পর বা 13 জনকে ভাসিয়ে নেওয়ার পর পিলগ্রিমস। লেট ফ্রাইডে আফটারনুন, এটা ইমমেটেরিয়াল, লেট ফ্রাইডে লিখবে কিনা তোমার মানে এটা তোমার উপর ডিপেন্ড করবে, যখন যেটা পড়ছে সেটার উপর। আফটারনুন অ্যান্ড ইনজিওরিং মেনি মোর, এবং আরও অনেক মানুষকে ইনজিওর করে প্রত্যেকটা জায়গায় দেখো জয়েন করেছে এইভাবে। ওয়াইল অ্যারাউন্ড 40 পিপল, এখানে আবার ওয়াইল দিয়ে জয়েন করলাম কনজাংশন দিয়ে। 40 পিপল ওয়্যার রিপোর্টেড মিসিং। 40 পিপল ওয়্যার মিসিং বলতেই পারতাম, মাঝখানে ঢোকালাম রিপোর্টেড। যখন 40 পিপল ওয়্যার রিপোর্টেড মিসিং মানে বলা হচ্ছে যে 40 জন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এখানে রিপোর্টেড মানে আমরা সেড মিসিং এরকমভাবে বলতে পারি, বলা হচ্ছে। ঠিক আছে, লিখে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। ঠিক আছে, নেক্সট, এই যে ফার্স্ট আমরা প্যারাগ্রাফটা রাখলাম, the first paragraph is so self-explanatory that it needs no introduction. এই যে তুমি প্রথম প্যারাগ্রাফটা লিখলে তোমার খেলাটা এখানেই শেষ, কিন্তু এবার এক্সামিনার আর তার সময় নেই, সে বুঝে গেছে যে ক্যান্ডিডেট যা করার করে দিয়েছে, নাম্বারটা এখানেই উঠে গেল। সেকেন্ডে কি লিখছি, অ্যান অফিসিয়াল অফ ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেইড, এই যে যেটা বলছিলাম যে সেকেন্ড প্যারাগ্রাফে যখন করব বা থার্ড প্যারাগ্রাফে তখন ওই কোনো এক্সপার্ট কমেন্ট দেব। অ্যান অফিসিয়াল অফ দ্য ইউটি অ্যাডমিনিস্ট্রেশন মানে উত্তরাখণ্ড অ্যাডমিনিস্ট্রেশন, সরি উত্তরাঞ্চল না উত্তরাখণ্ড কি সেটা হবে, যাই হোক, এনিওয়ে সেই যাত্রার ওয়াইটা ক্যাপিটাল করলাম কারণ অমরনাথ যাত্রা বলা হয়েছে। which began on June 30 has been suspended following the tragedy. অর্থাৎ যেটা 30 তারিখে শুরু হয়েছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এই কি বলবো হৃদয় বিদারক ঘটনার পর, এই ট্র্যাজেডির জন্য। অ্যান্ড ডিসিশন অন ইটস রিজামশন, এবং একই আমার যেহেতু সময় নেই তাই অ্যান্ড দিয়ে বলে দিলাম, এবং ডিসিশন অন ইটস রিজামশন অর্থাৎ এটাকে আবার খোলা নিয়ে সিদ্ধান্ত will be taken after the rescue operation are over. ঠিক আছে, এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রেস্কিউ অপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর। অর্থাৎ সোজা কথায় একেবারে সুপার কম্পোজড লাইন, যাতে করে একটা সেন্টেন্সের মধ্যেই সমস্ত কিছু একবারে আমি দিয়ে যেতে পারি। এবার জাস্ট লেখাটাকে শেষ করে দেবো। Nearly 25 tents and 3 community kitchens were washed away at Baltal, some 14 kilometers from the cave shrines. কোথায়? 14 কিলোমিটার cave shrines এর থেকে, and a few tents damaged in the shrines areas as well. The annual pilgrimage has resumed this summer. এটা কিন্তু এই গরমেই শুরু হয়েছিল after 2 years of suspension because of the COVID-19 pandemic. অর্থাৎ কোভিড-19 প্যান্ডেমিকের জন্যে 2 বছর ধরে এই যাত্রা বন্ধ ছিল, তারপর এটা সবে শুরু হয়েছিল বলে জাস্ট একটা এক্সগ্রেশিয়ার কথা বলে দেব। অর্থাৎ তুমি চিফ মিনিস্টার অফ অমুক বা ওইতে একই ধরাবাঁধা গত দেখবে সেই একই জিনিস আছে। এখানেও তুমি বলতে পারো যে অমুক মিনিস্টার বা তমুক এরিয়াল সার্ভে করেছিল, রিচ টু দ্য স্পট ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট ওয়াজ ওভার, তিনি সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে গেছিলেন। ঠিক আছে, উইথ প্রম্পটনেস। ঠিক আছে, এবার ধরো লিখলে যে হি অর শি ফেল্ট হিজ রিগ্রেট ফর দ্য ডেড ওয়ান্স, অর্থাৎ যেগুলো ইউজুয়ালি লেখা হয় সেগুলো তো তোমাদের আর বলে বোঝাতে হবে না, এখন এগুলো তো দেওয়া যেতেই পারে। অর্থাৎ এখানে আরও একটা লাইন শেষ। এবার আমি একটু দেখে নিই এই সেন্টেন্স, সরি, এটার জন্য কতটা লেখা হয়েছে প্র্যাকটিক্যালি।
রাইট, এখানে আছে 132 ওয়ার্ডস, 132 ওয়ার্ডের মধ্যে রিপোর্টটা শেষ হয়ে গেল, বাট কম্প্যাক্ট, লিখে 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 তৈরি, মুখস্থর মতো করে ফেলো। আমার বক্তব্য এইটুকু, কারণ এখন কোনো ওই ভাবনা চিন্তার ব্যাপার নেই। নেক্সট আরেকটা বিষয় আমরা আসছি এখানে। হ্যাঁ, দেখলাম যে ডেট দেয়া নেই আর বাইরে স্টাফ রিপোর্টার এই দুটোতেই দিচ্ছেন না, ওটা কোনো ম্যান্ডেটরি নয় নাকি? ম্যান্ডেটরি নয়, আমি তোমাদের বলেই দিয়েছি আগের দিন, তোমরা দিতেই পারো এবং তোমরা দাও, কোনো অসুবিধে নেই। কারণ যেহেতু বেঙ্গলের ব্যাপারটা একটু অন্যরকম, ওই বিষয়গুলোর ওপর যদি ফোকাস করো তাহলে তো ক্ষতি কিছু নেই। বাই স্টাফ রিপোর্টার ওইটুকু লিখতে আর কত টাইম লাগবে, ঠিক আছে, ওটা তুমি দিতেই পারো, ঠিক আছে। 100% যদি দেওয়া না থাকে ডেট, তাহলে ঠিক আছে। আর ধরো যদি বলে দিল 27শে নভেম্বর ঘটনাটা ঘটেছে, অর্থাৎ ডেট অফ হ্যাপেনিংস দিয়েছে কিন্তু, তাহলে তোমার ডেট কি হবে? তুমি লিখবে 28শে নভেম্বর, একদম। ডেট অফ পাবলিকেশন হচ্ছে তার পরের দিন। ওকে, নেক্সট ড্রাফট রিপ। হ্যাঁ, বলো বলো বলো। স্যার অনেক যে প্লেস বা কোনো পার্সনের নাম না দিতে, হ্যাঁ, এটা কি ওই এক্সওয়াইজেডই করে দেবো? অবশ্যই, মানে ধরো আমি কথা আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমি তোমাদের ওই লেখাটা পড়ে দেখাবো যে কি ডিরেকশন থাকে। ওরা লেখে ইউজ ফিকটিশিয়াস নেম, বা আর লিখছে যে ইউজ XYZ এরকম কিছু ইন প্লেস অফ দ্য নেম অফ আ প্লেস অর পার্সন, ঠিক আছে, উইদাউট এক্সপ্রেসিং ইয়োর পার্সোনাল আইডেন্টিটি। অর্থাৎ এটা কেন বলে? যাতে এই যে মানুষটি পরীক্ষা দিচ্ছে, তোমরা যারা পরীক্ষার্থী, তারা যেন নিজেদের পরিচয় ব্যক্ত না করো। তো এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না গেলেই হলো, সেই জায়গায় তুমি অন্য কিছু লিখতেই পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অর্থাৎ তুমি চিফ মিনিস্টারের নাম দিতে পারবে না বা আলিপুরদুয়ার দিতে পারবে না, এটাও এরম নয়, ঠিক আছে। এই ব্যাপারটা বুঝতে হবে, ওতে কোনো সমস্যা নেই। চলো এবারে আসি পরেরটা। এটাও খুব কমন, সেই চিরকেলে রুল। বাস, ট্রেন, হ্যানা ত্যানা, রিক্সো, ট্যাক্সি, যা খুশি অ্যাক্সিডেন্ট হোক, পুরো ধরো, বাঁধা গত ফেলে দাও, লিখে মুখস্থ করে ফেলো। কি লিখছি? আবারও বলছি, আমাদের এখন টার্গেট হচ্ছে শুধু লিখে রেডি করে ফেলা, আর অন্য কিছু নয়, ঠিক আছে। নেক্সট, ড্রাফট রিপোর্ট অন এ ট্রেন অ্যাক্সিডেন্ট অন দ্য বেসিস অফ গিভেন ইনফরমেশন। এই যেমন ওরা থাকে এরকম পরপর দিলেও, সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট, ডেট দিয়ে দিয়েছে, আবার মার্চ 24, টাইম দিয়েছে 6 PM, প্লেস দিয়ে দিয়েছে নৈহাটি, হ্যানা তানা, 38 কিলোমিটার ফ্রম শিয়ালদা। ট্রেন, এবার একটা মজা আছে, বলছি এই ট্রেনস ইনভলভড, কোন ট্রেন ছিল? লোকাল ট্রেন অন দ্য ইস্টার্ন রেলওয়েজ, শিয়ালদা রানাঘাট সেকশন। বেশ, আচ্ছা, রেজাল্ট কি, মানে ক্যাজুয়ালিটিস কি? 2 persons died, one of them identified to be the motorman of the local train and another still unidentified, এখনো বাকি আরেকজনকে শনাক্ত করা যায়নি। অ্যানাউন্সমেন্ট অফ দ্য রেলওয়ে অথরিটি, এক্স গ্রেশিয়া পেমেন্ট অফ এত, 2 লাখ, ঠিক আছে, কি 20 লাখ আনা যাই হোক, ফর দ্য নিয়ারেস্ট ওয়ান অফ দ্য ডেড পার্সনস, রাইট, ঠিক আছে। চলো, এটা হলো, এবার এটার উপর লেখাটা শুরু করলাম। এই যে এটা ধরো তোমাদের সাধারণত যেটা দেয় অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, ধরো এটা আছে, কথা বলছি 3, তোমরা না এরকম লিখে নেবে, লিখে তারপর শুরু করবে, এটা খুব উপযোগী, ঠিক আছে। নাও, শিয়ালদা বাউন্ড লোকাল হিট স্টেশনারি ইঞ্জিন। আবার বলছি, শিয়ালদা বাউন্ড লোকাল, এটা হচ্ছে আমার সাবজেক্ট, সেন্টেন্স তো নয় এটা, অ্যাকচুয়ালি এটা টাইটেল, এবং টাইটেলের ক্ষেত্রে আমরা যেটা মেনটেন করি না সবসময় সেটা হচ্ছে গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন, অর্থাৎ এটা একটা সেন্টেন্স হতে হবে, তার কোনো মানে নেই। শিয়ালদা বাউন্ড লোকাল, লোকাল মানে লোকাল ট্রেন, লোকাল কথাটা অ্যাডজেক্টিভ, খেয়াল করবে, সো ইট ইজ ডেফিনেটলি অ্যান অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে এটা মোটেও অ্যাডজেক্টিভ না, এটাকে এখানে কনভার্ট করা হয়েছে কিসে?
নাউনে, ঠিক আছে। অর্থাৎ আমরা যেমন বলি অফিসিয়াল অ্যাডজেক্টিভ, অফিসিয়াল ম্যাটার, অফিসিয়াল ফাইল, রাইট। এবার যেই বলছি যে ওয়ান অফ দ্য অফিসিয়ালস, সেখানে আবার অফিসিয়াল হয়ে গেল নাউন। এগুলো খেয়াল করবে। আচ্ছা, শিয়ালদা বাউন্ড মানে শিয়ালদা গামী, পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, কি হিট স্টেশনারি ইঞ্জিন, ধাক্কা মেরেছিল কোথায়? তো হিটের জায়গায় তোমার মনে হলো স্যার হিটটা কেমন লাগছে স্যার, আমি তো ছোটোবেলা থেকে কোলাইডেড শিখে এসেছি, তাই দেবো। ওরা দাও, কোনো অসুবিধা নেই। কেউ লিখলো মেড অ্যান্ড হেড অন কলিশন, যা খুশি দাও। স্টেশনারি ইঞ্জিন মানে দাঁড়িয়ে থাকা একটা ইঞ্জিনে গিয়ে ধাপ করে ধাক্কা মারে। ক্লিয়ার? টু ডেড, দুজন মৃত, ঝামেলা শেষ। নৈহাটি মার্চ 23 দিলাম। কি লিখছি? 2 persons were killed and 5 others including a woman. একটু খেয়াল করে দেখো, আমাকে বলেছে দুজন মারা গেছে, এটা রিপোর্টে রাখতে, আমি রেখেছি 2 persons were killed and 5 others including a woman injured, ঠিক আছে। ইনজুরির সংখ্যাটা তো আমি বলেনি, সেটা আমি দিলাম। when a Shialda bound Kollani local hit a stationary electric engine, যখন সেটা সরাসরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটা ইলেকট্রিক ইঞ্জিনে। অ্যাট নৈহাটি, কোথায় বলে দিলাম, 33 কিলোমিটার ফ্রম শিয়ালদা, একবারে বলে দিলাম। অন দ্য ইস্টার্ন রেলওয়েজ শিয়ালদা রানাঘাট সেকশন, কখন? অ্যাট 11:48 PM ইয়েস্টারডে। তাহলে আমার ফার্স্ট লাইনেই সব কিছু বলা হয়ে গেল, সমস্ত রকম WH ওয়ার্ডের অ্যান্সার। The accident occurred when the train was approaching Noihati station. Clear? নৈহাটি স্টেশনে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটেছিল। 2 assistant station masters of Noihati station were suspended. অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়েছে? দুজন, সোজা কথায় অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে, এগুলো ফিকটিশাস, সাসপেন্ড করা হয়েছে ফলোয়িং দ্য অ্যাক্সিডেন্ট। এটার কারণে, এই যে ফলোয়িং কথাটার কি কারণে, আবার বলছি এই কথাটাকে অন্যভাবে লিখি আমরা, ঠিক আছে। অর্থাৎ সোজা কথায়, আচ্ছা কি বলবো, কেউ লিখতেই পারে যে স্যার আমি যদি এভাবে লিখি, হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করবে যেটা লিখছি বা যেটা বলছি এটা কি। ধরো আমি লিখছি as an exemplary punishment, অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে, ঠিক আছে, তাদের দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ফলোইং দ্য অ্যাক্সিডেন্ট আমরা লিখতেই পারি। সো ওয়ান অফ দ্য ডেড বডিজ, যে কোনো জায়গায় লিখতে পারি। ওয়ান অফ দ্য ডেড বডিজ ওয়াজ আইডেন্টিফাইড টু বি দ্য মোটরম্যান অফ দ্য লোকাল ট্রেন অ্যান্ড অ্যানাদার ওয়াজ স্টিল আনআইডেন্টিফাইড, তখনও অবধি আনআইডেন্টিফাইড। এখানে ওয়াজ কথাটা লিখেছি, বাট ফিল অ্যাট ইউর ইজ, আমার আসল ঘটনা পাস্টে বলা হয়ে গেছে ভাই, এরপরে ওয়াজ বলার মাথার দিব্যি কেউ দেয়নি। অ্যান্ড অ্যানাদার, আমি এখানে দিব্যি ইজ লিখতে পারি, কোনো অসুবিধা নেই, ইজ স্টিল আনআইডেন্টিফাইড। বোথ ডায়েড অন স্পট, দুজনেই একদম স্পটে মারা গেছে, সবাই লিখতে পারবে। দ্য আনআইডেন্টিফাইড ম্যান ওয়াজ, আচ্ছা খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, অর্থাৎ যে ব্যক্তিকে শনাক্ত করা যায়নি তিনি কি বা কে? ওয়াজ স্টেটেড টু হ্যাভ বিন ট্রাভেলিং, রিপোর্টেড লিখতে পারো, স্টেটেড লিখতে পারো, আমি এখানে দিব্যি রিপোর্টেড কথা লিখতে পারি। রিপোর্টেড, তারপর কি লিখছি? টু হ্যাভ বিন ট্রাভেলিং ইনসাইড দ্য ফ্রন্ট কোচ অফ দ্য ট্রেন, ঠিক আছে। মানে
যে ব্যক্তিকে শনাক্ত করা যায়নি বলা হচ্ছে যে সে ব্যক্তি নাকি কি ট্রেনের প্রথম কামরাতে সফর করছিলেন। সেটা লেখার কায়দাটা কি এইভাবে, ঠিক আছে? অর্থাৎ রিপোর্টেড বা স্টেটেড টু হ্যাভ বিন ট্রাভেলিং, অর্থাৎ এটা পার্টিসিপেলের ব্যবহার হলো। কেমন পার্টিসিপেল? কন্টিনিউয়াস পার্টিসিপেল কিভাবে লেখে সেটার রীতি, ঠিক আছে? নেক্সট, the Eastern Railway authorities announced an ex gratia payment of rupees এত, ঠিক আছে? এক্স গ্রেশিয়া মানে কি? মৃত হওয়ার পর যে পেমেন্টটা করা হয় কাউকে তার কম্পেনসেশন হিসেবে, তাকে আমরা এক্স গ্রেশিয়া বলি। তুমি সরাসরি কম্পেনসেশনও লিখতে পারো, যা খুশি, ঠিক আছে? তাহলে কি অ্যানাউন্স করেছিল? যে এক্স গ্রেশিয়া পেমেন্ট অফ এত ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডেড পারসনস। কোনো অসুবিধা নেই। 2 coaches of the local train blocked up the down tracks as a result of the collision. শেষ করা হয়েছে এটা। জাস্ট তুমি যদি বলো স্যার এটা শেষ, হ্যাঁ শেষ, এটার পর বড়জোর লিখতে পারি যে এরম ঘটনা যেন আর না ঘটে তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে অমুক অমুকভাবে, মানে কি বলবো, ইনফ্রাস্ট্রাকচার আপডেটের জন্যে। ব্যাস, এই হাই লেভেল ধরো আমি কেউ যদি লিখলো, এখানে হচ্ছে a high level committee has been ordered by the আমি যদি বলি by the, কাকে বলা যায়? এই পদটা কি জানো? যিনি এই জেনারেল ম্যানেজার, রাইট? জিএম, জেনারেল ম্যানেজার of the Eastern Railway to identify the actual cause of the mishap and to prevent such incident further. ব্যাস, শেষ। তাহলে আশা করি বুঝতে পারলাম কি বলছি। আরেকবার পড়ে দিচ্ছি। A high level committee has been ordered by the general manager of the Eastern Railway, পরিষ্কার প্রেজেন্টে লেখা হলো, প্রেজেন্ট পারফেক্ট, to identify the actual cause of the mishap, দুর্ঘটনার কারণটাকে খুঁজে বার করার জন্য, and to prevent such incident further, পরবর্তীকালে এই জাতীয় ঘটনাকে কন্ট্রোল করার জন্য। সিম্পল। দেখে নি এখানে আমরা কত শব্দ ব্যবহার করেছি, তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার থাকবে। নৈহাটি, বেশ, এখানে ব্যবহার করেছি 140 ওয়ার্ডস, আর বাকিটা আমরা যেটা এখানে অ্যাড করলাম আর সেটুকু অ্যাড করলে ধরো বাকিটুকু অ্যাড হবে, এইটুকুই আর কি। কত হবে এখানে? খুব বেশি হলে আরো 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 20টা শব্দ হবে, ঠিক আছে? এরকম কাছাকাছি একটা শব্দের জায়গা তৈরি হল, অর্থাৎ প্রত্যেকটাই পারফেক্ট, আমার লেখার জন্য যথেষ্ট ঠিকঠাক। আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ বলো।
বলছিলাম পয়েন্ট টু স্ট্যাটিস্টিক যেটা পয়েন্ট নাইনটাতে একটা প্লেস হ্যাঁ কোন জায়গাটায় দেবো? আচ্ছা, রাইট রাইট, একদম ঠিক কথা। হ্যাঁ, ওটা আমার বলে দেওয়া উচিত ছিল। এই যে অ্যাজ অ্যান এক্সাম্পলারি পানিশমেন্ট, এটা আমি দেবো কোথায়? আমি লিখছি রাইট, two assistant station masters of Nuyati stations were suspended following the accident, তারপরে দিচ্ছি as an exemplary punishment। ঠিক আছে, অর্থাৎ একদম শেষে এটা অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখে নাও আর কোনো সমস্যা কারোর যদি এখান থেকে কিছু বলার থাকে, কারোর মানে বিন্দুমাত্র কারোর ইয়ে মানে কি বলবো, রাগ ঢাক না করে বলবে। অর্থাৎ এই যে বিষয় তৈরি করা হলো, এটার ওপর কারোর যদি কোনো জায়গায় হার্ড লেগে থাকে বা কিছু প্রবলেম হয়ে থাকে, পরিষ্কারভাবে আমায় বলবে। রাইট, বেশ নেই, বেশ, তাহলে এই জায়গাটা হ্যাঁ বলো। আরেকবার বলো, খুব অস্পষ্ট শোনালো। হ্যাঁ, না 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 না, এখানে আমি একটা প্যারার ব্যাপারটা বলি, এখানে আমি প্যারার ব্যাপারটা রাখিনি মানে রাখা হয়নি প্র্যাকটিক্যালি। এবার ধরো আমি যদি এই লেখাটাকে প্যারাগ্রাফ ওয়াইজ ভাগ করি, তাহলে কিন্তু প্যারাগ্রাফের জায়গাটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? তার কারণ আমি এই যে ব্র্যাকেটটা দিলাম, এই অবধি হচ্ছে ঘটনা, এটা ফার্স্ট প্যারাগ্রাফ, 2 নম্বর প্যারাগ্রাফ এখান থেকে শুরু হচ্ছে, এটা সেকেন্ড প্যারাগ্রাফ। ঠিক আছে, ঠিক আছে, তাই কেন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ওয়েন দ্য, এটা সরি, এটা নয়, সরি আমি ভুল লিখলাম, জায়গাটা লিখতে কথা বলতে গিয়ে ভুল হয়ে গেল। এখান থেকে আমার সেকেন্ড প্যারাগ্রাফ থাকবে, অর্থাৎ কি মেজার নেওয়া হলো, এদেরকে সাসপেন্ড করা হয়েছে অমুক অমুক অমুক। ঠিক আছে, এইটুকু বলার পর থার্ড জায়গা আমি এখানে করতে পারি, আ হাই লেভেল কমিটি হ্যাজ বিন অর্ডার্ড, অর্থাৎ এটা থার্ডে করে আমি শেষ করে দিলাম। তার একটা ওয়েল কি বলবো, ডিজাইন একটা ফর্ম আমার চলে এলো আমার কাছে পরিষ্কার। এবার কিন্তু কাজ তোমাদের, অর্থাৎ লিখে লিখে মুখস্থ করা, লিখে লিখে মুখস্থ করা পাগলের মতো। সে বাস হোক, ট্রেন হোক, যা খুশি হোক, অ্যাক্সিডেন্ট হলেই আমি এই জিনিসগুলো বলতেই পারি। ঠিক আছে, চলো, এটা একটা পার্ট রইল। তাহলে 3টে জায়গা আমরা করতে পারলাম খুব র্যাপিডলি, এবং ঠিক এইভাবেই আমাকে জিনিসটা তৈরি করতে হবে। ঠিক আছে, আর তোমাদের যে লেখা আমি যেটা বললাম, ওটা চলে যাবে কালকে, এবং শুক্রবারের মধ্যে সেই লেখাটা দেখে রাখবে। তো নতুন করে কোনো লেখা দিচ্ছি না, কারণ যেহেতু একটা লেখা দিচ্ছি, সরি আমি ভুল করেছি, সেটা আজকে দেবো। এসআইআর এর উপর আমার একটা লেখা লাগবে, তোমরা সেটা আমাকে নেক্সট দিন করে দেখাবে। কিন্তু তার আগে যে লেখা দুটো হয়ে গেছে, অর্থাৎ একটা হচ্ছে ট্রাভেলিং, আরেকটা হচ্ছে সরি এসআইআর আর ট্রাভেলিং, এই দুটোর ওপর লেখা যাবে, মানে অর্থাৎ সোজা কথায় তোমাদের কাছে যাবে, সেটা যেন রেডি হয়ে থাকে। আমার বক্তব্য বুঝতে পারলাম কি বলছি? মানে কারেক্টেড কপিটা তোমাদের কাছে যাবে, সেটা যেন রেডি থাকে। কারণ আমি যখন ক্লাসটা নেব, তখন খুব বেশি সময় আমি মানে জিনিসটা তোমাদের রেকটিফিকেশনের জায়গাটা একবার বুঝিয়ে দেওয়া, করিয়ে দেওয়া, তোমাদের লেখার প্রবলেমটা কি, কারোর যেটা প্রশ্ন থাকবে সেটাকে অ্যান্সার দিয়ে দেওয়া, এবং আবার নতুন টপিকে চলে যাওয়া মডেল অ্যান্সার দিয়ে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যালো, ব্যাস, অবশ্যই আজকেরগুলো তো এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে, অ্যালং উইথ এই যে বললাম ভিডিওটাও থাকবে। আচ্ছা, ভিডিওটা দেবো কি করে? ভিডিওটা দিতে গেলে তোমায় টেলিগ্রামে একটা গ্রুপ খুলতে হবে, নইলে তো এটা দেওয়াও যাবে না। ড্রাইভে পুট করে ড্রাইভের লিঙ্কটা, ওকে ফাইন, ঠিক আছে, তাই করা যাবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, চলো তাহলে সেটাই করি। ড্রাইভে রেখেই আমি এটা, হ্যাঁ বলো। স্যার আমি আজকে একটা টপিক লিখছিলাম, ওই
ওয়ার্ল্ড ওয়াইড টেরোরিজম এটার উপর একটু লিখছিলাম, তো আমার তখন মনে হচ্ছিল যে ওই টেরোরিজমের ব্যাপারটা মাথাতে আসতেই ইন্ডিয়াতে যেমন তাজ হোটেল অ্যাটাক বা এই পহেলগাঁও বা ওই আমেরিকার এরকম কিছু ইনসিডেন্ট সার্চ করছিলাম, মানে ডাইরেক্ট কি এই নামগুলো রিপোর্টের মধ্যে ইনপুট করা যাবে হ্যাঁ, তাতে এক্সাম্পল হিসাবে? কোনো সমস্যা নেই, কিন্তু তুমি টেরোরিজমের ওপর আমাকে বলছিল, ওরা মনে করালো অপারেশন সিন্দুর বা টেরোরিজমের ওপর আমি কিছু দিইনি ইচ্ছে করেই আপাতত, কারণ আসার সম্ভাবনা কম আছে। ঠিক আছে, চাপের নেই। তোমরা যদি মনে করো যে টেরোরিজমের ওপর কিছু দেবে, অসুবিধে নেই, বাট ইনিশিয়ালি আমরা যেটা লিখছি আগে এগুলো কমপ্লিট করে তৈরি করে ফেলবো, ঝেড়ে তৈরি করে ফেলবো। ঠিক আছে, কারণ আমার শুধু টেরোরিজম না, বায়ো টেরোরিজম অনেকগুলো ফ্যাক্টর আছে, সেগুলোও লেখা আছে, কিন্তু আমি ওসবের মধ্যে আপাতত যাচ্ছি না। আগেই এই কটা আচ্ছা, আপনি বলছেন যে ওই মানে এই যে জিনিসগুলো একটু বিতর্কিত যে ব্যাপারগুলো, মানে এগুলো কি রিপোর্টের মধ্যে মানে দেওয়াটা উচিত হবে? যেমন পহেলগাঁও, আমি এমনি একটা টেরোরিজমের উপর লেখা, তার মধ্যে বাংলা অথবা ইংরেজিতে পহেলগাঁওটা দিতে পারি? কোনো অসুবিধা নেই, কিসের বিতর্কিত, বিতর্কর কোনো অবকাশই নেই। আমি কেন দিইনি তার কারণ, যেহেতু এই বিষয়টা আমাদের স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে বিষয়টা অন্যরকমভাবে কি বলবো, তারা দেখছেন এখানে একটা প্রবলেম রয়েছে, এখানে সেন্ট্রালের একটা কৃতিত্বের ব্যাপার রয়েছে, ফলত এই জাতীয় জিনিস সাধারণত স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় আসে না, এটা হার্ড ফ্যাক্ট, এটা মেনে নিতে হবে। তাই আমি দিইনি, নইলে এই প্রত্যেকটা জিনিস আমার বহুবার বহু ক্লাসে, ওপেন ক্লাসও আছে নেটে, সেখানেও ডিসকাস হয়েছে। যাই হোক, সে হলে আমি দিয়ে দেবো, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে বোঝানো গেল। তাহলে আপাতত আজকে এই অবধি রয়েছে, যেটা বললাম, বি প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে। দুটো লেখার কারেক্টেড কপিটা দেখে রাখবে, একদম রেডি, ওয়ার্ম আপ করতে থাকো। ঠিক আছে, একটা কথা ছিল, বলো। বলছি আজকে যে তিনটে রিপোর্ট হলো ইনসিডেন্টাল রিপোর্ট হলো, তাই তো? তো এডিটোরিয়াল রিপোর্ট। আমার একটা স্যার মানে ডাউট হচ্ছে, যেটা আপনি লিখেছিলেন এসআইআর এর উপরে, হ্যাঁ। সেটা তো আপনার নর্মাল রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট নয়, তাই তো? না না, সর্বনাশ করেছে বাবা, সবই নিউজ পেপার রিপোর্ট। আমাদের কোনো মনে রাখো, যে রিপোর্ট আমাদের লিখতে দেয় সেটা জার্নাল রিপোর্ট নয়, সেটা সার্কুলেটারি রিপোর্ট নয়, সেটা কোনো অফিসিয়াল ম্যাগাজিনের রিপোর্ট নয়, গেজেট নয়। এই রিপোর্টটা নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার রিপোর্টের দুটো ভাগ, একটা ইনসিডেন্টাল রিপোর্ট, অর্থাৎ সোজা কথায় একটা ঘটনা যেটা ঘটেছে আগের দিন সেটার উপর বা 2 দিন আগে তার উপর একটা রিপোর্ট দেওয়া, আর আরেকটা রিপোর্ট হচ্ছে পুরোপুরি রিসার্চ বেসড একটা খবর প্রকাশ করা, সেটা টাইপটা কেমন, এসে ধরনের, সেটাও নিউজ পেপারেই বেরোয়। ওইটাই বলছিলাম, হ্যাঁ যে এসআইআর নিয়ে যেটা লিখলাম, হ্যাঁ, সেটা তো সেকেন্ড টাইপের মধ্যে পড়ে। একদম। তো সেখানে ডেট প্লেসটা আমি মেনশন করব কি নিয়ে হচ্ছে। আমার মতে সেক্ষেত্রে ডেট মেনশন করার প্রয়োজন নেই, প্লেস দিতেই পারো, সেটা তোমার ইচ্ছে। ঠিক আছে, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। বলছিলাম যে ক্লাসিক্যাল হিস্ট্রিতে ইনসিডেন্টাল ওয়েটেজটা কি সব বেশি থেকে এসছে নাকি না রিসার্চ বেসড? বলে দিই, সাধারণত ইনসিডেন্টাল রিপোর্ট বেশি আসে, বাট তুমি যদি ট্রেন্ডের কথা বলো, এখন কি চলছে, বিগত বেশ কতগুলো পরীক্ষাতে একেবারে ফোকাস করছে মানে এডিটোরিয়াল রিপোর্টের ওপর, এটাও ফ্যাক্ট। ঠিক আছে, সুতরাং সেই জায়গার উপর লেখাটা হবে। ঠিক আছে, এই যে এতক্ষণ বললাম ক্লাসে, স্পেসিফিক্যালি একজন প্রশ্ন করলো, তাকেও বোঝালাম যে সেগুলো দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, রিপোর্টের ফরম্যাট আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, সেটা তো শুরুতেই অন্তত 2বার ডিসকাশন হয়ে গেল যে আমি এখানে এসব লিখিনি, তোমরা নিজেদের মতো করে সেটা সাজিয়ে নেবে। ঠিক আছে, দেখে নাও আর কিছু।
রাইট? আশা করব সমস্ত লিখে নিয়েছো, অ্যাডিশনাল পয়েন্ট যেগুলো লেখা আছে সেগুলো ক্লিয়ার। চলো আমরা আপাতত এখানে রাখছি। ফ্রাইডে কটা ক্লাস হবে? ফ্রাইডে 9টায় 9 PM, ঠিক আছে? চলো আপাতত, এবং রেকর্ডিং থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে ওকে, গুড নাইট। ক্লাসে একটা জিনিস বলে দিই, আজকে আমরা করলাম এবং ফর্মালি যেহেতু ক্লাসটা শুরু হলো, তোমার এবার কিন্তু একেবারে ঠান্ডা মাথায় প্রিপারেশন, এর বাইরে আর কিছু নেই। এবারে চোখ কান বুঝে ফেলতে হবে, তো সেটা যেন মাথায় থাকে, ঠিক আছে? চলো ওকে, আমরা আপাতত শেষ করছি। গুড নাইট স্যার। ভালো থেকো, হ্যাঁ, গুড নাইট।